এখানে যেহেতু যুব শক্তির প্রোগ্রাম, যুবকদেরকে নিয়ে অনেক কথা হয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, আমরা বলি এটা আমাদের অ্যাডভান্টেজ, কিন্তু এইটাকে কিভাবে অ্যাডভান্টেজ হিসেবে আসলে বাস্তবায়ন করতে হবে সেটা আমরা জানি না, বা সেটাতে আমাদের খুব একটা মনোযোগ নেই। যুব শক্তির আহ্বায়ক তিনি বললেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যুব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, সবাই ক্রীড়া ক্রীড়া এবং স্পোর্টস কি হচ্ছে সেটা নিয়ে, এবং এখানে একজন স্পোর্টসম্যানকে বসানো হয় যার আসলে যুব নীতিমালা বা যুব নিয়ে কিভাবে কাজ করতে হয় এটার কোনো ধারণা নেই, বা এটা নিয়ে কোনো ইন্টারেস্টও আমরা দেখি না। তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, আমরা আজানটা একটু পজ করে আবার শুরু করি। আচ্ছা, ঠিক আছে। তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ে একটা অধিদপ্তর আছে, যুব উন্নয়ন অধিদপ্তর, আপনারা অনেকেই জানেন। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে বাজেট থাকে, গত গত অর্থ বছরে 2200 কোটি টাকা ছিল, 1700 কোটি টাকার মতো রাফলি যুব উন্নয়ন অধিদপ্তরের বাজেট ছিল আর কি। মোস্টলি বাজেটের প্রায় 65 থেকে 70% ওই অধিদপ্তরেরই থাকে, এবং এর মাধ্যমে যুবকদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়া হয়। এবং আমি যখন দায়িত্বে গেলাম তখন দেখলাম যে ট্রেনিং, মানে একটা ট্রেনিং ছিল স্মার্টফোন কিভাবে ইউজ করতে হবে সেটা শেখানো। তো এটা আমাদের যুবক না, এটা আমাদের শিশুরাই পারে। তো এটা আমরা পরবর্তীতে বাদ দিয়েছি, এবং আমরা নতুন ট্রেনিং যেগুলো ইনক্লুড করেছি সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং থেকে শুরু করে, এবং আমাদের যে এক্সিস্টিং ট্রেনিংগুলো ছিল সেগুলোকে কিভাবে আরো বেশি ইফেক্টিভ করা যায়, কেয়ার গিভার ট্রেনিং আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা এবারে একটা আত্মরক্ষা প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করেছি, যেটা এই যুগের সাথে তাল মিলিয়ে করা যায়, কিন্তু পুরো সিস্টেমটা এরকম যে আসলে আমি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং একটা প্রজেক্ট নিতে চাচ্ছি, এটা যখন আমি অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে যারা দায়িত্ব আছে তাদের সাথে শেয়ার করলাম যে একটা ডিপিপি প্রস্তুত করা প্রয়োজন, আমরা এক্সপার্টদের সাথে বসি, কথা বলি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা তারাই বোঝেন না, মানে তারা এটাকে অন্যান্য ট্রেনিং এর মতো যে যে ট্রেনিং আসবে তাকে দিনে 500 টাকা 1000 টাকা দিতে হবে, এটা দিয়ে ডিপিপি বানাইছে আর কি। যে আসলে কি ট্রেনিং দেওয়া হবে, সিলেবাস কি হবে, এগুলো নিয়ে ইন্টারেস্টেড না। তো পরে আমরা বিং, তারপরে হচ্ছে এআই নিয়ে আরো যারা যে প্রতিষ্ঠানগুলো কাজ করেন তাদের সাথে, যারা আগে কাজ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই আছেন, তাদের সাথে কথা বলে একটা সিলেবাস ঠিক করেছিলাম। জানি না এটা কন্টিনিউ করছে কিনা। তো এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আরেকটা অংশ আছে হচ্ছে, তারা হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে। সেখানেও যথাযথ নীতিগত সহায়তার জায়গাটা খুব দুর্বল ছিল। সেখানে আমরা একটা নতুন নীতিমালা প্রণয়ন করেছিলাম গত বছর, উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা, এবং সেটার আন্ডারে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে পুরো প্রপারলি স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে আরও শক্তিশালীভাবে বিল্ড করা, এটা নিয়ে ভাইরা কাজ করেন। বিল্ড করার জন্য একটা নীতিমালা তৈরি করেছি, কিন্তু সেটার বাস্তবায়নটা আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি না সেটার বাস্তবায়ন কোন পর্যায়ে আছে। সেখানে একটা জিনিস আমার নজর কেড়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর একটা ঋণ দেয়, ক্ষুদ্র ঋণ, যারা হচ্ছে সেখান থেকে ট্রেনিং নেয় তারাই ঋণটা অ্যাক্সেস করতে পারেন। তো সেটা 5 লাখ টাকা সর্বোচ্চ সিলিং, 1 লাখ থেকে 5 লাখ, এবং পরবর্তীতে আমরা এটা 10 লাখ করেছি। তো ওই ঋণের ফান্ডটা শুরু হয়েছিল 100 কোটি টাকা দিয়ে, এবং এখন এই ফান্ডটা কত আছে জানেন? ওই ঋণটাই রোলিং করিয়ে, ওই ঋণের সুদ, ওই ঋণ নিয়ে যুবকরা কাজ করেছেন, নতুন উদ্যোগ শুরু করেছেন, স্টার্ট আপ শুরু করেছেন, সফল হয়েছেন, ওই ঋণ ফেরত দিয়েছেন। সেই ফান্ডটা এখন 500 কোটি টাকা হয়ে গেছে। মানে ওই 100 কোটি দিয়ে শুরু করে এটা 500 কোটি হয়েছে। তার মানে হচ্ছে, এবং ওইখানে আমরা দেখেছি যে 1%-এরও কম হচ্ছে ডিফল্ট হচ্ছে ক্ষুদ্র ঋণে। এটা 1 থেকে 5 লাখ টাকা ছিল। তো এটা খুবই সফল একটা প্রজেক্ট হিসেবে কিন্তু মানে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে। তো আমরা এবারের বাজেটে আমরা আশা করব যে এরকম ক্ষুদ্র ঋণের ক্যাপাসিটিগুলো আরও বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে এই উদ্যোগগুলো নেবেন। এবং আমরা উদ্যোক্তা বলতে অনেক সময় আমরা স্টার্ট আপ বলতে জাস্ট বুঝি যে যারা আইটি নিয়ে কাজ করেন, বা যারা ঢাকায় বসে বিভিন্ন শহরে বসে নতুন নতুন উদ্যোগ শুরু করেন সেটাকে। কিন্তু আমাদের গ্রামে যিনি মাছ চাষ করছেন তিনিও কিন্তু উদ্যোক্তা, যিনি ক্যাটেল ফার্মিং করছেন তিনিও উদ্যোক্তা। এবং ওই মার্কেটটা আমাদের শহরের বা আইটি সেক্টর বা এই স্টার্ট আপগুলোর ওই থেকে ওই মার্কেটটা অনেক বিশাল, অনেক বড়। এবং ওইটাই আমার গ্রামকে একেবারে নিজেদের উপর নির্ভরশীল একটা গ্রাম, সে যদি কার্ট আউটও হয় সে ওই উদ্যোক্তাদের মাধ্যমে কিন্তু সে নিজেই আত্মনির্ভরশীলভাবে চলতে পারে। এবং এটা শুধু আমার গ্রাম না, এই প্রোডাক্টগুলো দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হচ্ছে, এবং এক্সপোর্ট